প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এসএমসি আয়োজিত শিশু এবং কিশোর কিশোরীর স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ক অনুষ্ঠান পুষ্টি আলাপে। সাথে আছি আমি ডাক্তার অর্থি জুখরিফ এবং আমার সাথে আছেন দুজন বিশেষ অতিথি। উপস্থিত আছেন ডাক্তার আবু জামিল ফয়সাল, যিনি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, এবং আমার সাথে আরও উপস্থিত আছেন তসলিম উদ্দিন খান, যিনি ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এসএমসি। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। স্যার, বিশ্বের বিভিন্ন দেশে 15 থেকে 19 বছর বয়সী কিশোরীদের মাঝে সন্তান ধারণ এবং গর্ভজনিত কারণে মৃতের হার সবচাইতে বেশি, এবং উন্নত বিশ্বের তুলনায় উন্নয়নশীল দেশগুলোতে এর সংখ্যা যেন দ্বিগুণ। এবং সম্প্রতি একটি গবেষণায় উঠে এসেছে বাংলাদেশে প্রতি বছর সন্তান জন্ম দিতে গিয়ে এবং এই ধরনের জটিলতায় মৃতের সংখ্যা প্রায় 3700 মা। এই যে এত বড় একটি পরিসংখ্যান, এত মা সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করছেন, বিষয়টাকে স্যার আপনি কিভাবে দেখছেন? আমি এটাকে ধন্যবাদ এই প্রশ্নটার জন্য, এবং এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের স্বাস্থ্যর যত উন্নয়ন হয়েছে সেইখানে কিন্তু এই বিষয়ে কিন্তু আমরা খুব বেশি উন্নতি করতে পারি নাই। এটার কারণই হইল যে এই অল্প বয়সে যে মেয়েগুলা বিয়ে হচ্ছে, এই তাদের বিয়ে হওয়ার পরপরই তারা গর্ভধারণ করে। তাদের গর্ভধারণ করার তখনও বয়স হয়নি, তাদের শরীরের গঠন ঠিক মতো হয় নাই, কিন্তু সে গর্ভধারণ করে। এবং গর্ভধারণের পরে 10 মাস তাকে হয়তো ঠিক মতে ওই অ্যান্টিনেটাল কেয়ার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, এইগুলো করা হচ্ছে না। আর সবচেয়ে বেশি যেটা সেইখানে তাদেরকে কোনো রকম খাবার ঠিক মতো দেওয়া হচ্ছে না। মানে আমাদের সামাজিক যে প্রথা আছে, নিয়ম আছে, সেখানে বলে যে বেশি খাবার দিলে বাচ্চাটা বড় হয়ে যাবে, তখন আর এটা ডেলিভারি করতে সমস্যা হবে, পেট কাটতে হবে। তাহলে খাবারও ঠিক মতো দিচ্ছে না। এবং সর্বোপরি যেটা হলো যে তাকে যতটুক আরাম, মানে তাকে যতটুক পরিশ্রম করতে যতটুক দেওয়া উচিত, তার থেকে বেশি তাকে আরাম করতে এবং তার নিজের প্রতি দেখাশোনা করার একটা সুযোগ রাখতে হবে, যেটা নাকি কোনোভাবেই আমাদের সামাজিক অবস্থা মানে গ্রাম অঞ্চলে নাই। তো এখন এই সব জিনিসগুলো না থাকাতে কি হলো, হয় কি এই মেয়েটা গর্ভধারণ করলে পরে তার বাচ্চাটার পুষ্টি পায় না, সে নিজেও পুষ্টি পাচ্ছে না, তার বাচ্চাটাও পুষ্টি পাচ্ছে না। তার বাচ্চাটা তখন হয় ছোট হয়, ওজনে কম হয়, এবং তার অনেক রকমের অসুবিধা ভিতরে মায়ের গর্ভে তখন অনেক ধরনের অসুবিধা সৃষ্টি হয়, এবং বাচ্চাটা হয়তো আগেই হয়তো ডেলিভারি হওয়ার একটা সম্ভাবনা দেখা দেয়, এবং তড়িঘড়ি করে তখন বাচ্চাটাকে বের করা হয়। এবং এই বাচ্চা বের করার পরে মাটাকে তখন একদমই কেউ আর দেখাশোনা করে না, বাচ্চা নিয়েই ব্যস্ত, বাচ্চা নিয়েই ব্যস্ত, বাচ্চাটা এমনিও দুর্বল, বাচ্চাটা নিয়ে ব্যস্ত। মাটার তখন ম্যাক্সিমাম মাদেরই আপনার খুবই হ্যামোরেজ হয়, রক্তপাত হয়। নিশ্চয়ই এই পোস্টপার্টাম হ্যামোরেজে আমাদের দেশে প্রায় যতগুলা মা মারা যাচ্ছে তার 1/3 মাই এই পোস্টপার্টাম হ্যামোরেজ। আর এই হ্যামোরেজ মানে রক্তপাত শুরু হইলে আপনার এটা কোনোভাবেই কন্ট্রোল করা সম্ভবপর না। তো সেই জন্য দেখেন, এটা কিন্তু একটা মানে একটা চেইনের মতন। মানে আজকে 3700 মা যে মরে যাচ্ছে, এবং তার মধ্যে এই কিশোর কিশোরীর মানে কিশোরী মেয়ে মারাই যে বেশি সংখ্যা, বয়সের আগে তারা গর্ভধারণ করে ফেলছে, তাদের শারীরিক গঠন হচ্ছে না, তাদেরকে পুষ্টি দেওয়া হচ্ছে না, তাদেরকে অ্যান্টিনেটাল কেয়ার দেওয়া হচ্ছে না। তো সব মিলে আমাদেরকে এই বিষয়টা, আমি যেটা আগেই প্রথম বললাম যে আমরা আমাদের স্বাস্থ্যের অনেক অর্জন আছে, অনেক, কিন্তু সেই অর্জনগুলোর মাঝখানে এই ধরনের অনেক বিষয় আছে যেগুলো নাকি আমরা কিন্তু এটাকে কিন্তু একটা কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ লাগবে। মানে এই মৃত্যু কমাতে হলে শুধু খালি পুষ্টি দিলেও হবে না, আবার শুধু তার অ্যান্টিনেটাল কেয়ার দিলেও হবে না। সামাজিক পরিবর্তন, সামাজিক যে চিন্তা ভাবনা, সেটার পরিবর্তন দরকার, শিক্ষার দরকার, সেখানে মহিলাটাকে এম্পাওয়ারমেন্ট দরকার। মানে অনেক কিছু মিলে আমাদেরকে এই বিষয়ে যেতে হবে। অসাধারণ বলেছেন স্যার। যেতে চাই তসলিম উদ্দিন খান স্যারের কাছে।
স্যার, বাংলাদেশে কিশোর কিশোরীদের মাঝে বিরাজমান পুষ্টির বর্তমান পরিস্থিতি ঠিক কী রকম এবং ভবিষ্যতে আমাদের কোন অবস্থানে যাওয়া জরুরি? পুষ্টির কথা যদি আলোচনা করি তাহলে প্রথমেই আলোচনা করতে হবে এটা কিন্তু একটা ভিসার সাইকেল, অর্থাৎ একটা দুষ্ট চক্র আছে। এটার কীভাবে একটা দুষ্ট চক্র আছে, আপনি বাংলাদেশে 100টি মা যখন 100টি শিশু জন্মদান করে তার মধ্যে 28টি শিশু কিন্তু আন্ডারওয়েট হয়, অর্থাৎ 2.5 কেজি যেটা ওজন হওয়ার কথা সেটা হয় না। এই থেকে কিন্তু এই গল্পের শুরু। এই যে বাচ্চারা আন্ডারওয়েট হলো তারা কিন্তু ম্যালনারিশ তারা বলেই এই আন্ডারওয়েট হয়েছে। এবং এই আন্ডারওয়েট যে তারা হয়েছে সেটা কিন্তু তারা যদি অ্যাডাল্ট হয় তাহলেও কিন্তু এর কনসিকুয়েন্সি বয়ে বেড়ায়, অর্থাৎ তখন হাইপারটেনশনের সম্ভাবনা বেশি থাকবে তাদের মধ্যে আপনার ডায়াবেটিক্সের সম্ভাবনা বেশি, ডায়াবেটিস ডেভেলপ করার সম্ভাবনা। হ্যাঁ, ট্রু। তো এই যে একটা সিচুয়েশন, এর মধ্যে যখন সে অ্যাডোলেসেন্ট হয় তখনও কিন্তু সে ম্যালনারিশ থেকে যায় ইন মেনি কেসেস। তার সাথে এটা অ্যাগ্রাভেট করে যখন সে প্রপার ডায়েট হয়তো খেলো না এবং তার যতটুকু সুষম খাবার ততটুকু না খেয়ে সে আরও ম্যালনারিশ হতে পারে। এবং এই ম্যালনারিশের সিচুয়েশনটা আমি একটা তথ্য দিয়ে যদি আপনার সাথে উপস্থাপন করি, যেমন বাংলাদেশে 10টি শিশুর মধ্যে একটি শিশু আন্ডারওয়েট থাকে। আচ্ছা, এবং 10টি শিশুর মধ্যে 3টি শিশু খর্বাকৃতি থাকে, অর্থাৎ যেটুকু লম্বা হওয়ার কথা সেটুকু সে হচ্ছে না, যতটুকু তার ওয়েট থাকার কথা ততটুকু হচ্ছে না। এই অবস্থায় কিন্তু এখানে শেষ না, এরপরে দেখা যায় যে 50%-এর মতো এই অ্যাডোলেসেন্টদের বিয়ে হয়ে যায় এবং দে আর নট প্রিপেয়ার্ড ফর ম্যারিড। আমাদের বাংলাদেশে আইন আছে 18 বছরের আগে বিয়ে না, কিন্তু তারা 18 বছরের আগে তাদের বিয়ে হয়ে যায় এবং বিয়ে তো হলো, তার কিছুদিনের মধ্যে দেখা যায় 1/3 প্রেগনেন্ট হয়ে যায় ওই 18 বছরের মধ্যেই। তো এইভাবে সার্বিকভাবে যদি নিউট্রিশনের কথা আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে দেখব যে একদিকে ম্যালনারিশ তারা, অন্যদিকে তারা এই সিচুয়েশন আরও অ্যাগ্রাভেট করে যখন তার বিয়ে হয়ে যায় এবং সে প্রেগনেন্ট হয়। তো সার্বিকভাবে এইভাবে আমরা বিচার বিশ্লেষণ করতে পারি বাংলাদেশের অ্যাডোলেসেন্ট মেয়েদের হেলথের অবস্থা। এবং আমরা খুব করুণ পরিস্থিতিতে আছি, আমাদের অবস্থার উন্নতিকরণ করা একান্তই কর্তব্য। আমি একটু কথা বলি আপনাকে, যে কথাটা বললেন যে করুণ পরিস্থিতি এর উন্নয়ন কিন্তু হচ্ছে। যেমন নিউট্রিশনের এই যে আমি রেট বললাম, তথ্য উপাত্ত আপনার সাথে শেয়ার করলাম, সেটা কিন্তু আগের চেয়ে আস্তে আস্তে পরিস্থিতি ভালো হচ্ছে। পরিস্থিতি আগে 65টি মেয়ের বিয়ে হয়ে যেত অ্যাডোলেসেন্টের, এখন সেটা 50-এ দাঁড়িয়েছে, অর্থাৎ আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে। কিন্তু এইটাকে, যেটা আমি শিওর ফয়সাল ভাইও পরে বলবেন, এর গতি আরও ত্বরান্বিত করতে হবে নিশ্চয়ই। এবং আমি যেটি জানতে চাচ্ছিলাম যে এর গতিকে ত্বরান্বিত করার জন্য ভবিষ্যতে আমাদের কী কী ধরনের কার্যক্রম গ্রহণ করা জরুরি? দেখেন, সবচেয়ে বড় কথা হলো একটি মেয়েরও 18 বছরের নিচে বিয়ে হওয়া ঠিক না। সেকেন্ড যেটা হলো, যদি বাইচান্স বিয়ে হয়েই যায় তারা প্রেগনেন্ট হতে পারবে না, কেন একটা শিশুর মধ্যে আর একটা শিশু ডেফিনেটলি এটা কোনো সুখকর অবস্থা আনতে পারে না, যেটা আমাদের কাছে কাম্য না। আমরা নিউট্রিশনের অনেক রকমের প্রবলেম আছে, তাদের মধ্যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকে, এই অ্যাডোলেসেন্টের মধ্যে আয়োডিনের ডেফিসিয়েন্সি থাকে, তাদের মধ্যে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি থাকে, জিঙ্কের ডেফিসিয়েন্সি থাকে। এই ডেফিসিয়েন্সিগুলো দূর করতে হবে। একদিকে সুষম খাবার দিতে হবে, অন্যদিকে মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্টস সাপ্লিমেন্ট, যাতে করে তাকে দিয়ে এই সাপ্লিমেন্টের মাধ্যমে তার নিউট্রিশনের অবস্থা উন্নয়ন করা যায়। এটাতে নিশ্চয়ই এক্ষেত্রে সরকার যেমন একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে, প্রত্যেকটি ব্যক্তিকে, সমাজকে এবং ইন্ডিভিজুয়াল পরিবারকে এখানে এগিয়ে আসা জরুরি যে আমার সন্তানটিকে কখনোই আমি বাল্যবিবাহের মতো এত একটা কঠোর বা জটিলতম অবস্থার দিকে ঠেলে দিতে পারি না। স্যার, যেতে চাই আপনার কাছে। গবেষণা বলছে দক্ষিণ পূর্ব এশিয়ার মাঝে আমাদের দেশে, বাংলাদেশে কিশোরী বয়সে সন্তান গর্ভধারণের হার প্রায় দ্বিগুণের চেয়ে বেশি, এবং যেটির সাথে আমরা বারবারই যেটি বলছি বাল্যবিবাহের একটি যোগসূত্রতা রয়েছে। স্যার, এই বাল্যবিবাহ এবং কিশোরী বয়সে সন্তান ধারণ রোধে আমাদের কি কি ধরনের সতর্কতা গ্রহণ করা জরুরি? ধন্যবাদ। এই প্রশ্নটারও আমি ঠিক আগের প্রশ্নের
সঙ্গে মানে ইয়ে করতে চাই, যোগটা রাখতে চাই, সেটা হলো যে এটা দেখেন আমাদের সম্পূর্ণ সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে এই ঘটনাগুলো ঘটতেছে। এই বাল্যবিবাহ আমাদের সামাজিকভাবে এটা হচ্ছে। আমরা কত চেষ্টা করতেছি, সরকার কত চেষ্টা করতেছে, কিন্তু ওই 18 বছরের আগেই 18 বছর লেখাই বিয়ে হয়ে যাচ্ছে। তো এই সামাজিক অবস্থাটার উন্নতি করতে আমাদেরকে কিন্তু আরও অনেক কিছু করতে হবে। শিক্ষার হার যেমন বাড়াইতে হবে, মানুষকে আরও সচেতন করে তুলতে হবে, মানুষকে বুঝাইতে হবে যে এইটা করা কোনোভাবেই উচিত না, এবং যে আইন আছে সেই আইন অনুযায়ী কোনো শাস্তির বিধান যেটা আছে সেই শাস্তির বিধানে আমাদের যাওয়া উচিত। আমাদের আপনি যেটা বললেন যে মানে গর্ভধারণও হচ্ছে বেশি, আবার মৃত্যুও হচ্ছে বেশি। একদমই। তো দুটোতেই হলো যে আমাদের পুষ্টির একটা বড় এখানে ব্যাপার আছে। রাইট, আপনার তসলিম ভাই যে বললেন যে আয়রনের ডেফিসিয়েন্সি, আয়োডিনের ডেফিসিয়েন্সি, ক্যালসিয়ামের একটা বড় ডেফিসিয়েন্সি আছে, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি তো অবশ্যই আছে, জিঙ্কের ডেফিসিয়েন্সি আছে। এইগুলার যে খাবার, এই খাবার কিন্তু আবার আমাদের এই কিশোর কিশোরীরা খুব পছন্দ করে না। শাকসবজি, তারপরে স্থানীয় ফল, এইগুলা খাবার না খেয়ে তারা এখন প্রসেসড ফুডের দিকে যাচ্ছে, যেখানে নাকি এইগুলা কোনো কিছুই নেই। ওই শাকসবজি খাওয়ার পরেও আমরা বলি যে ছোট মাছ খেতে হবে ক্যালসিয়াম পাওয়ার জন্য। সে তো ছোট মাছ তো দূরের কথা, বড় মাছই তো খেতে চায় না। আমাদেরকে এইখানে সামাজিক আন্দোলন হিসেবে এটা গড়ে তুলতে হবে। এইটা এককভাবে স্বাস্থ্য মন্ত্রণালয় কিছু করতে পারবে না, এককভাবে এই শিক্ষা মন্ত্রণালয় কিছু করতে পারবে না। এখানে সমন্বিত একটা স্বাস্থ্য আন্দোলনের মতন যে আমরা এই জিনিসগুলোর প্রতি খুব আমাদের খেয়াল রাখতেই হবে, তাহলে তো মৃত্যু হতেই আছে, মৃত্যু কোনোভাবেই কমানো যাচ্ছে না, বেড়েই চলছে। এখন পর্যন্ত 46% গর্ভ হয়, ডেলিভারি হয় বাড়িতে। আমরা তো আমাদের তো এখনো তো 46%কে সেই ইনস্টিটিউশনে আনতে হবে, ফেসিলিটি আনতে হবে, তাদেরকে যাতে মৃত্যুটা ঠেকানো যায়। কারণ ওই যারা নাকি ওইখানে ডেলিভারি করতেছে তাদের তো কোনো রকমভাবেই কোনো টেক কেয়ার করা হয় নাই, সেই জন্যই তো এই সমস্যাটা। তো এটা একটা সমষ্টিগতভাবে আমাদেরকে চিন্তা ভাবনা করে আমি মনে করি যে আমাদের সময় আসছে যে আরও মানে সমষ্টিভাবে, শুধুমাত্র সরকারের না, সরকারের বাইরে এই যে এসএমসির মতন এত বড় অর্গানাইজেশন, আরও অনেক ছোট বড় অনেক অর্গানাইজেশন আছে, তারা যদি সমন্বিতভাবে একটা পরিকল্পনা নেয় তাহলেই কিন্তু আমাদের কিন্তু এটা আরও দ্রুত হবে। ওই যে বলছিল যে 50% হয়েছে, 65% থেকে 50%, কিন্তু এই 50% থেকে নিচে নামাইতে হবে আমাদেরকে 20%, 10%। নিশ্চয়ই। তো সেইখানে তো অনেক অনেক দূর যেতে হবে। এক্ষেত্রে সোশ্যাল অ্যাওয়ারনেস বাড়ানোটা অত্যন্ত জরুরি। যেমন আমরা একটি এই অনুষ্ঠানের মাধ্যমে সোশ্যাল অ্যাওয়ারনেস করছি, তেমনি প্রত্যেকটা সেক্টর থেকে এগিয়ে আসা জরুরি। আমরা যদি অ্যাওয়ারনেসটা বৃদ্ধি করি তাহলে প্রত্যেকটি ব্যক্তির কাছে পৌঁছে যাবে। হয়তোবা একদম পেরিফেরিতে বসে গ্রামের কোনো মা এই অনুষ্ঠানটি দেখছে, এই আয়োজনটির মাধ্যমে তারা কিছুটা সচেতন হতে পারে। স্যার, বিডিএ যে তথ্য অনুযায়ী মাধ্যমিক শিক্ষায় শিক্ষিত কিশোরীদের তুলনায় প্রাথমিক শিক্ষায় শিক্ষিত কিশোরীদের সন্তান ধারণের হার দ্বিগুণের চেয়ে বেশি, এবং এক্ষেত্রে সম্পদের মালিকানা এবং অঞ্চল ভেদে বৈষম্য বিরাজমান। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আপনি একদম ঠিক কথা বলেছেন। আমাদের এই যে সন্তান জন্ম দেওয়া আমরা টোটাল ফার্টিলিটি বলি, এটার ভেরিয়েশন আছে, বিভিন্ন ভেরিয়েশন আছে। আপনি যেমনটি বলেছেন যে প্রাইমারি এডুকেশনের সাথে হায়ার সেকেন্ডারি এডুকেশন বা সেকেন্ডারি এডুকেশন, সেখানে একটা পার্থক্য আছে। অর্থাৎ যত শিক্ষিত হয় মারা, তত সন্তান জন্মদানের হারটা কমে যায়, তারা তখন মোর প্ল্যান্ড ফ্যামিলি করে। এটা গেল এডুকেশনের সাথে। আপনি আরেকটা বলে মডার্ন কন্ট্রাসেপশন, মডার্নাইজেশন ইজ অলসো এ পার্ট অফ কন্ট্রাসেপশন। অর্থাৎ মডার্নাইজেশনের সাথে এই কন্ট্রাসেপশনের এটাই একটা ন্যাচারাল কন্ট্রাসেপশন। যদি একটা আর্থিক অবস্থার ভালো থাকে, একটা সোসাইটি যদি অ্যাফ্লুয়েন্ট সোসাইটি হয়, সেখানে কিন্তু
সন্তান জন্মদানের হার কমে যায়। আচ্ছা। আবার জিওগ্রাফিক্যাল ভেরিয়েশন আছে। ধরেন কয়েকটা বিভাগ আছে বাংলাদেশে, সেখানে সন্তান জন্মদানের হার বেশি, কয়েকটা বিভাগ আছে সেখানে সন্তান জন্মদান করার হার কম। আবার কিছু কিছু পকেট বলি আমরা, অর্থাৎ যেসব এলাকা, যেমন ধরুন এই আপনার চর এলাকা, হাওর এলাকা, পাহাড়ি এলাকা, এরকম ডিফিকাল্ট টেরাইন, এই সব জায়গায় কিন্তু দেখা যায় যে সন্তান জন্মদানের হার বেশি এবং অপেক্ষাকৃত সমতল এবং যেখানে অ্যাক্সেসেবল খুব বেশি সেখানের থেকে। এই যে বিভিন্ন রকমের, আবার আরবান এবং রুরালেও কিন্তু ভেরিয়েশন আছে। তো আমরা এই ভেরিয়েশনগুলোকে যদি মিনিমাইজ করতে পারি তাহলেও কিন্তু আমাদের যে আপনি জনসংখ্যার কথা বলেছেন, ফার্টিলিটির কথা বললেন, সেটা কিন্তু আমরা অনেকখানি অ্যাড্রেস করতে পারবো। নিশ্চয়ই, অসাধারণভাবে বলেছেন স্যার। যেতে চাই আপনার কাছে। গবেষণা মতে বাংলাদেশে প্রায় 1/3 কিশোরী খর্বকায়, অর্থাৎ স্ট্যান্টিং, এবং যার মাঝে বিবাহিত কিশোরীর সংখ্যা 36%, অবিবাহিত কিশোরী 32% এবং বিবাহিত কিশোরের সংখ্যা 22%। এই যে এত কিশোরী খর্বকায়, এটির পিছনে কারণগুলো কি হতে পারে? এটা তো ওই গোড়ার থেকে আসতে হবে। এই খর্বকায় যারা হচ্ছে, পরবর্তীতে খর্বকাকৃত হচ্ছে, মানে তাদের উচ্চতা বাড়তেছে না, এটা একদম শুরু হয় ব্রেস্ট ফিডিং থেকে। আচ্ছা আচ্ছা। এই বাচ্চাগুলোতে ম্যাক্সিমাম এখন তো ব্রেস্ট ফিডিংয়েরও ইয়েটা, মানে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, এটাও কমে যাচ্ছে। তো ব্রেস্ট ফিডিং যদি করে তখন কিন্তু তাদের পুষ্টিটা, সেই সময়কার পুষ্টিটা ঠিক থাকে। ব্রেস্ট ফিডিংয়ের পরে তাদেরকে তোলা খাবার দিতে হবে, সেইটা ঠিক মতো না দেয় যদি, তাহলে হবে না। তারপরে যখন নাকি কিশোরী হইল, তখন তাকে মানে ওই শাকসবজির থেকে শুরু করে, ছোট মাছ থেকে শুরু করে সেগুলো দিতে হবে, দুধ খেতে দিতে হবে। আমাদের দেশে দুধের পরিমাণ যতটুকু আছে সেটাও মানুষে ঠিক মতো খেতে চায় না, এবং পার্টিকুলারলি মহিলারা একদমই খেতে চায় না। তো সেইখান থেকে আমাদের এই খর্বকায় হওয়ার ইয়েটা শুরু হইল। মানে যখন নাকি 15-16 বছরে যতটুকু উচ্চতা লাভ করার কথা, সেটা কিন্তু উচ্চতা লাভ করলো না ওই শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আসা। এখন আমাদের দেশে আরও অনেকগুলো জিনিস ঘটতেছে। কিছুক্ষণ আগে তসলিম ভাই বলতেছিলেন যে ডায়াবেটিস সংখ্যা বেড়ে যাচ্ছে। নিশ্চয়ই আমাদের এই তরুণদের মধ্যেই ডায়াবেটিসের সংখ্যা অনেক, এবং তারা জানেও না যে তারা ডায়াবেটিক। একদম, মানে দীর্ঘ সময় অতিক্রম করার পর যখন জটিলতা হয়, অথবা চোখের জটিলতা, কিডনি জটিলতা, অ্যাসোসিয়েটেড লিভারের জটিলতা, তখন তারা চিকিৎসকের কাছে যাচ্ছেন। হাইপারটেনশন মানে ব্লাড প্রেশার বেশি হচ্ছে, এই রোগগুলা যদি থাকে তাহলে কিন্তু তার এই রোগের জন্য এই উচ্চতা বেশি আর হওয়া না হওয়া। নিশ্চয়ই। আরও একটা মজার যেটা ঘটনা ঘটতেছে এখন, সেটা হলো মানুষ ক্রমশ স্থূলকায় হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, এবং বাচ্চা বয়স থেকে, ছোট বয়স থেকেই স্থূলকায় হচ্ছে। আমাদের ফাস্টফুডের প্রতি অতিমাত্রা অ্যাডিকশন। ওই স্থূলকায় হওয়ার পিছনে কারণ হলো ওইটা, শাকসবজি না খেয়ে আপনি ফাস্টফুড খাচ্ছে। তো এখন এই সবগুলা জিনিসের প্রতি আমরা যদি ঠিক মতের নজর না দেই, তাহলে তো আরো স্টান্টিং হবে। নিশ্চয়ই। মানে বাচ্চাগুলা মানে পরে যখন নাকি বাড়তি বয়সে, উঠতি বয়সে দেখা যাবে যে তাদের একেবারে খুবই ছোট আকারের। এটার জন্য আরো একটা জিনিস যেটা নাকি আমি বলতে ভুলে গেছিলাম, মানে মানুষের শারীরিক কায়িক পরিশ্রম করাটাও কমে গেছে। এখন খেলাধুলাও করে না, সব বসে ওই সোশ্যালি স্ক্রলিং করছে। তো যতক্ষণ পর্যন্ত ফিজিক্যাল অ্যাক্টিভিটিও না হবে, সে তো তার মানে মানে উচ্চতা বৃদ্ধি হওয়ার তো অনেক কিছু হবে না, সেই সাথে পুষ্টির ঘাটতি তো বিরাজমান, এবং পুষ্টির ঘাটতি তো বিরাজমান। তো সব মিলে আমাদেরকে এখন মানে খুবই, আমরা বলছি যে আমাদের অর্জন অনেক, কিন্তু ওই যে বলছিলাম অর্জনের ফাঁকে ফাঁকে অনেক কিছু আছে যেটা নাকি অনেক দীর্ঘমেয়াদী আমাদের চিন্তা করতে হবে। নিশ্চয়ই।
এক্ষেত্রে একটু সচেতন হওয়া প্রয়োজন। এই যে আপনি বলছিলেন অতিমাত্রায় ওজন, আমাদের ফাস্টফুডের প্রতি অ্যাডিকশন কিংবা আমাদের সোশ্যাল অ্যাক্টিভিটি কমে যাওয়া, মানে সব মিলিয়ে বিষয়টি আসে কি যে আমাদের লাইফস্টাইলটা একটু মডিফিকেশন করা। লাইফস্টাইলটা একেবারেই আমাদের অন্যরকম হয়ে যাচ্ছে। আমরা বসে থাকি, আমরা বসে বসে সব কিছু করি, খেলাধুলা করি না, খাবার খাচ্ছি অন্যরকম, শাকসবজি খাচ্ছি না, কোনো রকম চলাফেরা নাই, কোনো রকম এক্সারসাইজ নাই, তো কী হবে আর? স্যার, যেতে চাই আপনার কাছে। আমরা জানি সরকারের পাশাপাশি এসএমসিও বাল্যবিবাহ এবং কিশোরী বয়সে গর্ভধারণ রোধে নানা ধরনের কার্যক্রম গ্রহণ করেছে এবং অলরেডি সেগুলো বাস্তবায়ন করে ফেলেছে। এ বিষয়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু জানতে চাই। আসলে বাস্তবায়ন করে ফেলেছে না বলে বাস্তবায়ন করছে মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট হবে, কারণ এখনও আমরা এটা কন্টিনিউ করছি। দেখেন, এই সমস্যাটাকে সমাধান করার জন্য আমরা 112টা উপজেলায়, অর্থাৎ মোরলেস 1/4 অফ দ্য টোটাল বাংলাদেশে আমরা এই সেই কার্যক্রমটা কি, আমরা গ্রুপ মিটিংয়ের মাধ্যমে ম্যারিড ওমেন অফ রিপ্রোডাক্টিভ এইজ যারা আছে তাদের মধ্যে আমরা এই ইনফরমেশনটা দিতে চাচ্ছি যে 18, 20, 35 দিন, অর্থাৎ 18 বছরের আগে যাতে করে তাদের সন্তানদের বিয়ে না হয়, 20 বছরের আগে সন্তান না হয়, 2টা সন্তানের ব্যবধান থাক কমপক্ষে 3 বছর, আর 35 বছরের পরেও সন্তান না হয়। কেন? এগুলা আমরা দেখেছি যে গবেষণায়, ফয়সাল ভাই একটু আগেও এই কথা বলেছেন যে গবেষণায় আমরা দেখেছি এর ব্যথায় হলে সেখানে কিন্তু মাতৃমৃত্যুর হার বেশি হয়। সেইটা একটা দিক। এই ইনফরমেশন আমরা শেয়ার করছি, কমিউনিটিতে ব্যাপকভাবে প্রচারণা চালাচ্ছি। আরেকটা প্রচারণা চালাচ্ছি, সেটা হলো আমরা বলি স্কুল হেলথ সেশন অথবা অ্যাডোলেসেন্ট হেলথ সেশন। তো স্কুলেই বেশি করে, স্কুল, কলেজ, মাদ্রাসা, সেখানে যারা অ্যাডোলেসেন্ট মেয়েরা আছে তাদের মধ্যে এই অ্যাওয়ারনেস ক্রিয়েশনের জন্য অনেক রকমের অ্যাওয়ারনেস কিন্তু তাদের জন্য দরকার। একটা অ্যাওয়ারনেস হলো এই যে 18, 20, 35 দিন, সেটা বললাম, যাতে করে তারা নিজেরাই অ্যাওয়ার থাকে যে কিশোর অবস্থায় বিয়ে করলে তার পরিণতি কি হতে পারে। এটা তো গেল একদিকের কথা। আরেকটা দিকে তাদের হেলথ অ্যান্ড হাইজিন, মিনিস্ট্রেশন ম্যানেজমেন্টটা কীভাবে করবে, স্যানিটারি ন্যাপকিন। দেখেন, গবেষণায় দেখা গেছে আমাদের এই কার্যক্রমের ফলে 85% অ্যাডোলেসেন্ট স্যানিটারি ন্যাপকিন ইউজ করে। আমাদের নিজস্ব স্যানিটারি ন্যাপকিন আছে অত্যন্ত সুলভ মূল্যে, সেইটাও আমরা প্রচার করি। এই প্রচার সাধারণ প্রচারের সাথে সেখানে দেখা গেছে 85%। আর অন্য যেখানে কন্ট্রোল, অর্থাৎ যেখানে এই কর্মসূচিটা নেই, সেখানে 65%। তো এটা একটা কিন্তু বিরাট পরিবর্তন। আমরা চাই যে সবগুলো মা, কারণ সবগুলো মা শুধু না, সবগুলো মা, সবগুলো কিশোরী, তারা সবাই স্যানিটারি ন্যাপকিন ইউজ করুক। এই কারণে যে লট অফ সেকেন্ডারি ইনফেকশন তাদের কিন্তু হয় এই হেলথ অ্যান্ড হাইজিন মেনটেন না করার জন্য। এটা পুরনো কাপড় তারা ইউজ করবে, যেটা ডার্টি কাপড় থাকে অনেক রকমের, সেটা আমরা চাই না। এইটা যেমন একদিকে গেল। আর একদিকে হলো হ্যান্ড ওয়াশ। এই কিশোর কিশোরীদের মধ্যে যদি এই অভ্যাসটা আমরা গড়ে তুলতে পারি, স্কুলে দেখেন আমরা ইজিলি তারা যদি পারচেস করতে পারে, এরকমই করে আমরা সোপের ব্যবস্থা করেছি টিউবের মধ্যে। এগুলো কেন করেছি, অথবা তাদেরকে এই অ্যাওয়ারনেস দেয়। মোস্ট অফ দ্য স্কুলে তাদের কিন্তু আফটার ডেফিকেশন সেখানে কিন্তু আপনার সাবান থাকে না, রানিং ওয়াটার থাকে না ইন মেনি স্কুল। এইটা কিন্তু তাদের এই হ্যান্ড ওয়াশটা খুবই অ্যাসোসিয়েটেড তাদের স্বাস্থ্যের জন্য, তাদের নিউট্রিশনের জন্য। মানে হ্যান্ড ওয়াশের কিন্তু কোনো বিকল্প নাই, কিন্তু তারা হ্যান্ড ওয়াশ ঠিক মতো করতে পারতেছে না। ইভেন স্কুল অ্যাটেন্ডেন্স কমে যাচ্ছে কেন? স্যানিটারি ন্যাপকিনটাকে যে ডিসপোজ করবে সেই সুযোগও অনেক ক্ষেত্রে থাকে না। তো আমরা এগুলো সেন্সিটাইজ করার চেষ্টা করছি যে কারণ আমরা চাই যে অ্যাডোলেসেন্টরা বেড়ে উঠুক ভালোভাবে, তারা বেড়ে উঠুক স্বাস্থ্য তথ্যের সহকারে, যাতে করে তারা নিজেদের স্বাস্থ্যের অবস্থা নিজেরা উন্নয়ন করতে পারে, যাতে আগামীতে প্রজন্ম যেটা পাবো সেটা একটা স্বাস্থ্যবান প্রজন্ম হয়। নিশ্চয়ই। এটির সঙ্গে যোগসূত্রতা দেখে স্যারকে জানতে চাই যে আপনি তো একজন চিকিৎসক, স্যার যেমনটি উদ্যোগ গ্রহণ করেছে এসএমসির মাধ্যমে, এই যে প্রপারলি স্যানিটাইজেশন এবং হাইজিন মেনটেন করা, এবং একটি বড় পার্সেন্টেজের মাধ্যমে কিন্তু স্যারের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমাদের দেশে অনেক কিশোরী এখনও প্রপারলি স্যানিটারি ন্যাপকিন ইউজ করছে না। তো তাতে স্বাস্থ্যগত জটিলতাগুলো কি কি হতে পারে? প্রথম স্বাস্থ্যগত জটিলতা হলো যে তাদের কিছু লোকাল ইনফেকশন হতে পারে,
সেই ভ্যাজাইনাল ইনফেকশন হতে পারে, মানে সেখানে ইনফেকশনগুলা ওই যে নর্মাল যেসব ওখানে অর্গানিজম থাকে সেটাকে বাদ দিয়ে তখন ওই মানে পরজীবী সব ইনফেকশন হতে শুরু করলো। ওইখান থেকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, এবং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন একবার হলে পরে মানে সেই মেয়েটার, সেই মহিলার অনেক দিন কষ্ট করতে হয়, অনেক দিন ভুগতে হয়। ইনফেকশনটা যদি আর একটু বড় হয়, আর একটু উপরের দিকে উঠে, তাহলে তার জরায়ুর মুখে মানে ইনফেকশন হতে পারে সার্ভিক্সে, এবং তারপরে আস্তে আস্তে উপর দিকে গেলে পরে ওভারিতে ইনফেকশন, ফ্যালোপিয়ান টিউবে ইনফেকশন। এখন ব্যাপারটা হলো যে এই ছোট্ট মানে মানে আমাদের স্যানিটেশনটা ঠিক মতো না হওয়াতে কত কিছু হয়ে যেতে পারে। নিশ্চয়ই তারা চিন্তা করছে যে আমরা তো দারিদ্র্য সীমার নিচে বসবাস করছি, আমাদের দেশে অধিকাংশ ফ্যামিলি তো দেখা যায় পেরিফেরিতে দারিদ্র্য সীমার নিচে। তো স্যার তারা চিন্তা করে যে এটি একটি ব্যয়বহুল জিনিস, স্যানিটারি ন্যাপকিন, এটি ইউজ করলে আমাদের জন্য অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। তো সেক্ষেত্রে সচেতনতা আসলে কোন লেভেলে আমাদের বাড়ানো জরুরি? আমাদেরকে সচেতনতা বাড়াতে হবে, তার বাপ মার সঙ্গে বাড়াতে হবে, আমাদের সমাজের লোকজনদের যারা নাকি সমাজপতি তাদের মধ্যে বাড়াতে হবে। এই স্যানিটারি ন্যাপকিন মানে সহজ মূল্যে যাতে পাওয়া যেতে পারে সেটারও চিন্তাভাবনা সরকারের করা উচিত। এসএমসি যতটুক দিচ্ছে তার থেকেও আরও সস্তায় যদি দেওয়া যেতে পারে। মানে সরকারের কিন্তু ফ্যামিলি প্ল্যানিং ডাইরেক্টরেট তারা কিছু বিনামূল্যে কিছু দেয়, কিন্তু সেই বিনামূল্যে যে জিনিসটা দেয় সেটার কোয়ালিটি কতটুকু ভালো। কেননা ন্যাপকিন দিলাম, স্যানিটারি ন্যাপকিন দিলাম, কিন্তু কোয়ালিটিটা যদি ভালো না থাকে তাহলে আর কি লাভ হলো। তো আমাদেরকে সব কিছু মিলে সরকারের যেমন চিন্তা করতে হবে, সমাজের যারা সমাজপতিরা আছে তাদের চিন্তা করতে হবে, এবং সচেতন হইতে হবে সেই কিশোরীকে, সেই কিশোরীর মা বাবাকে সচেতন হতে হবে। এইখানে স্যানিটারি ন্যাপকিনের জন্য যতটুকু খরচ করবে, এটা যদি না ব্যবহার করে যদি ইনফেকশন হয়ে যায় তার থেকে অনেক গুণ বেশি খরচের মুখে পড়তে হবে। তো ওইটাকে বুঝাইতে হবে, মানে ওইটাকে যদি ঠিকমতো বোঝানো না যায় এই বাপ মাদেরকে, তো তখন তারা তো ওই স্যানিটারি ন্যাপকিনের পয়সাটা দিবে না, কিন্তু পরবর্তীতে ওই অসুস্থ হইলে পরে খালি উপজেলা হেলথ কমপ্লেক্স, হ্যাঁ ব্যয়বহুল হবে, কষ্ট হবে, মানে চিকিৎসাও ঠিক মতো। আমাদের দেশে অধিকাংশ কিশোরীর দেখা যায় রিপিটেডলি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এটা মনে হয় লেগেই রয়েছে শুধুমাত্র একটি কারণেই। তারা যদি একটু সচেতন হয়, স্যানিটারি ন্যাপকিন প্রপারলি ইউজ করে, তাহলে হয়তো বা জটিলতাগুলো এড়িয়ে যাওয়া সম্ভব। স্যার বিডিআই যে জরিপ বলছে 18 বছর বয়সের আগে আমাদের দেশে অধিকাংশ কিশোরীর বিয়ে হয়ে যায়, যদিও তারা বাল্যবিবাহ কিংবা সন্তান ধারণের জন্য কোনোভাবেই প্রস্তুত নয়। তো এই যে বাল্যবিবাহ, মাতৃমৃত্যু এবং পুষ্টির সার্বিক অবস্থা উন্নয়নে মনিমিক্স কিংবা ফুল কেয়ারের ভূমিকা কতটুকু? দেখেন, যেটা বলেছেন মনিমিক্স হলো শিশুদের নিউট্রিশনের অবস্থা, শিশুদের মধ্যে আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া দূর করার জন্য। আর যেটা ফুল কেয়ারের কথা বলেছেন সেটা হলো বাংলাদেশের গর্ভবতী মাদের, একটু আগে ফয়সাল ভাই আর আমি যে ডিসকাশন করলাম, এই ডিসকাশনের মধ্যে এটাই প্রতীয়মান হয় যে তাদের মধ্যে মাল্টিপল মাইক্রোনিউট্রিশনের ডেফিসিয়েন্সি আছে, অনেক বেশি আছে। এইটাকে অ্যাড্রেস করা, আমরা চাই সুষম খাবারের মাধ্যমে সেটা হোক, কিন্তু সেটা যদি করতে চায় খুব দুরূহ, সুষম খাবারের মাধ্যমে সব ক্ষেত্রে পারা যায় না। এই জন্য আমরা যেটা সাপ্লিমেন্ট, আমাদের একটা সাপ্লিমেন্ট যেটা WHO যেটা এন্ডোর্স করেছে, ইউনিসেফ যেটাকে ইমপ্লিমেন্ট করছে অ্যাক্রস দ্য গ্লোব বিভিন্ন দেশে, আমরা বাংলাদেশে লার্জার পরিসরে সেটা ন্যাশনাল লেভেলে ইমপ্লিমেন্ট করছি। সেটা হলো যে এই 15 ইনগ্রিডিয়েন্টস এখানে রয়েছে। এই 15 ইনগ্রিডিয়েন্টস আপনার স্টার্টিং ফ্রম ভিটামিন A, ভিটামিন B, 4 রকমের ভিটামিন C, ভিটামিন D, আয়রন, তারপর আয়োডিন, কপার, সিলিনিয়াম, জিঙ্ক, এগুলোর সমন্বয়ে যে এক্সেপ্টিং ক্যালসিয়াম, আমি ক্যালসিয়ামের কথা পরে বলি, এইগুলোর সমন্বয়ে যে মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট, এটা যদি 180টা ট্যাবলেট প্রেগনেন্ট মা খায়, বি ইট অ্যাডোলেসেন্ট অথবা অন্য মারাও, অন্য প্রেগনেন্ট মারাও, তাহলে তাদের মধ্যে এই নিউট্রিশনের অভাব থাকবে না। এটা একটা দিক।
আরেকটা দিক মাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যেটা ফয়সাল ভাই কিন্তু আলোচনা শুরু করেছিলেন, চারটা মিনিমাম এএনসি সার্ভিস তাদের জন্য নিতে হবে প্রত্যেকটা মা, বিশেষ করে অ্যাডোলেসেন্টদের আরও বেশি নিতে হবে প্রয়োজন অনুযায়ী। সেইটা আরেকটা দিক। আর তার সাথে সাথে ইন্টিগ্রেশন করতে হবে আরও দুইটা জিনিস। একটা হলো ক্যালসিয়াম ট্যাবলেট তাদের খেতে হবে, অর্থাৎ ক্যালসিয়ামটা কিন্তু ফয়সাল ভাই একটু আগে বললেন যে ক্যালসিয়ামের অভাব কিন্তু থাকে, বিভিন্ন কমপ্লিকেশন হয় এই ক্যালসিয়ামের অভাবে, তো ক্যালসিয়ামটা তাদের দিতে হবে রেগুলার। আর তার সাথে ইনস্টিটিউশনাল ডেলিভারি, অর্থাৎ এই বাচ্চা ভূমিষ্ঠ হবে সেটা কোনো সেন্টারে হতে হবে, কারণ তাহলেই আমরা ঝুঁকি কমাতে পারবো। এই যে চারটা বিষয় বললাম এএনসি সার্ভিস, তারা এটাকে এসএমসি তার কর্মসূচিতে বলছে যে ইন্টিগ্রেশন অফ এমএমএস অ্যান্ড ক্যালসিয়াম ইন এএনসি সার্ভিসেস। এইটা যদি সম্মিলিতভাবে আমরা করি তাহলে কিন্তু আমাদের মাদের এই মৃত্যু ঝুঁকি অনেক কমে যাবে, মাদের স্বাস্থ্য উন্নয়ন হবে, আগামীতে একটা ভালো প্রজন্ম আমরা পাবো। চমৎকার বলেছেন স্যার, যেতে চাই আপনার কাছে, আপনি কি যোগ করতে চান? আমি এখানে দুটো জিনিস যোগ করব। সেটা হলো যে আমাদের আগের যেসব অভ্যাস ছিল, আমার বাপ মারা যে অভ্যাস, সেই অভ্যাস হলো যে মানে এক্সারসাইজ করা, খেলাধুলা করা, সেইটাকে ফেরত আনতে হবে। সেইটাকে ফেরত আনতে পারলেই আমরা কিন্তু অন্য অনেক কিছুর থেকেই মুক্তি পাবো। এই যে সোশ্যাল মিডিয়ার, এই যে অ্যান্ড্রয়েড ফোনে যেসব জিনিসপত্র হচ্ছে, বাচ্চারা তখন স্থূলকায় হবে না, নিশ্চয়ই বাচ্চাদের ওই ব্লাড প্রেশার, হাইপারটেনশন হবে না। নিশ্চয়ই। তো আমরা যদি এই ছোট ছোট জিনিসগুলা তসলিম ভাই যেগুলো বললো তার সঙ্গে যদি এইগুলা লাগাতে পারি, শাকসবজি বেশি করে খেতে হবে, মানে এই অভ্যাসগুলো ফেরত আনতে পারলেই কিন্তু আমরা এখন যে লাইফটা লিড করছি স্যার, সেক্ষেত্রে আমাদের তো স্যার ফাস্টফুডের প্রতি অ্যাডিকশন অনেক বেশি। আমরা বাইরের খাবার খাচ্ছি, বিভিন্ন ধরনের খাবার, বা আমাদের যখন যেটা খেতে ভালো লাগছে শুধুমাত্র সেটা খাচ্ছি, তাতে করে কিন্তু প্রপার পুষ্টিগুণ আমরা পাচ্ছি না। তো সেক্ষেত্রে একদম বাচ্চাদের কথা থেকে যদি আমরা আসি, একটি শিশুকে বড় হয়ে সুস্থ সন্তান দিতে হলে কিন্তু ছোটবেলা থেকে সঠিক পুষ্টিগুণ পাওয়া প্রয়োজন। সেক্ষেত্রে মনিমিক্সের কথা চলেই আসে, এবং অবশ্যই একজন গর্ভবতী মায়ের ক্ষেত্রে ফুল কেয়ারের কথা নিশ্চয়ই ক্ষেত্রে অবহেলা করার মতো কিছু নয়, প্রত্যেকটা মাকে খাওয়া জরুরি। অবশ্যই অবশ্যই। স্যার, আমরা আলোচনার একদম শেষ প্রান্তে, দুজনকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। ভালো থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। দেখা হবে আগামী সপ্তাহে ঠিক একই সময়ে নতুন কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন।